রহিম। সাক্ষ্য আইন 1872 সালের আইন। এই আইন হচ্ছে পদ্ধতিগত আইন, এই আইন হচ্ছে আদালতের আইন, এই আইন বিভিন্ন ফোরামের আইন। এটা মূল হচ্ছে ব্রিটিশ সাক্ষ্য আইন, ব্রিটিশ সাক্ষ্য আইন থেকে আসছে। আর এই সাক্ষ্য আইনের অধ্যায় হচ্ছে 11টা, খণ্ড হচ্ছে 3টে। আমরা শেষ খণ্ডের এবং শেষ অধ্যায়ের আগের অধ্যায়ের আলোচনা করতেছি, গুরুত্বপূর্ণ টপিকস। এখান থেকে আবার বিশেষ ক্লাস নেব। এভাবে আপনাদের সাথে আমি লাগে থাকবো। আপনাদের সহযোগিতার কারণেই আমার এই ক্লাস চলমান, এবং আমি আপনাদের পদোন্নতির জন্য সহযোগিতা করতে পারি এবং শতভাগ নেবেন, আমি এটা আশা করি। আমার কাছে ফোন করে কেউ বিচলিত হন নাই, ঠেকে যান নাই, বা কাউকে সরায় দেয় নাই। আমি যেমন সাইফুলকে পুরস্কার পেলাম, গুণগান গালাম, আপনারাও এরকম করবেন বা চেষ্টা করলে পারবেন। প্রচণ্ড ইচ্ছা ছিল সাইফুল, যেমন আমার এখানে হজরত এবং জয়ের প্রচণ্ড ইচ্ছা 7 মাস। ঠিক আছে, আমি দোয়া করি আপনার সফলতা হন। এরপরেও রাশেদুল ভাই নিয়মিত লেখেন, এরপরে আর কিরা আরও 2-4 জন ইদানিং লিখতেছেন। আপনাদের প্রত্যেকের বিজয় হোক, এই দোয়া করি। এখন আসেন 144 ধারা। 144 ধারা লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য। লিপিবদ্ধ বিষয় সম্পর্কে, লিপিবদ্ধ কোথায় থাকে? দলিলের উপর লেখা থাকে। মনে রাখবেন, দলিল কি? সম্মুখ ধারণা দিছিলাম। দলিল সম্পর্কে সম্মুখ ধারণা আছে। তাহলে লিপিবদ্ধ বিষয়, যে বিষয়ে লেখা থাকে সেটাই তো দলিল হয়। তাহলে এই লিপিবদ্ধ বিষয় সম্পর্কে যখন কোনো ব্যক্তি সাক্ষ্য দেবেন, এইটা খেয়াল করবেন। আমি একটু বাংলা আগে বলি, এরপরে ভিতরে পড়বো, এরপরে ব্যাখ্যা করবো আবার। এর বাংলাটা হচ্ছে, দেখ, আমি আদালতে নিজেও দেখেছি। আদালতে যখন কোনো ব্যক্তি সাক্ষ্য দেয়, সাক্ষ্য দেওয়ার পরে এই লিপিবদ্ধ বিষয় সম্পর্কে বলতেছে যে এইটা, তো তারপরে ফট করে বলছে যে ওইখানে এই জিনিসটা লেখা আছে, এবার লেখা ছিল। ফট করে তার বিরোধী দলের উকিল বা অ্যাডভোকেট দ্বারা বলে, মহামান্য আদালত, তাহলে ওই দলিল উপস্থাপন করা হোক। ওনার এই মুখের কথা দলিলে যখন লেখা আছে আমরা ওটা দেখি, তখন ওর সাক্ষ্যটা খর্ব হয়ে যায়, তখন ওই দলিল উপস্থাপন করা লাগে। এর মূল কথাটা এতটুকু, মূল কথাটা এইটুক। ঠিক আছে, এখন আসেন লিপিবদ্ধ বিষয় সাক্ষ্য সম্পর্কে সম্মুখ আরও একটু ধারণা দেই। সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য সময় যেই সম্পত্তি সম্পর্কে তিনি সাক্ষ্যদান করিতেছেন তার সংক্রান্ত কোনো চুক্তি, মানে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, সাক্ষীর মানে একজন ব্যক্তি, আর যিনি যা বলেন ওটা সাক্ষ্য। তাহলে সাক্ষীর হলো ব্যক্তি, সাক্ষ্য হলো তিনি যা উপস্থাপন করেন বা মুখে বলেন বা যে দলিল উপস্থাপন করেন, ওইটা কিন্তু সাক্ষ্য। ভাষা কিন্তু পাশাপাশি বুঝে নেবেন, সাক্ষী এবং সাক্ষ্য। তাহলে এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের সময় সে যেই সম্পত্তি সম্পর্কে তিনি সাক্ষ্যদান করবেন ওই সংক্রান্ত চুক্তি করা হয়েছিল। মানুষ কিন্তু চুক্তিবদ্ধ হয়, লেখালেখি করে নেয় না, সম্পত্তি বেচা কেনার সময় মঞ্জুরি করে, ওই বিষয়টা মঞ্জুরি করে বা অন্য বিধি ব্যবস্থা গ্রহণ করে, অন্যান্য বিধি ব্যবস্থা। তাহলে একটা চুক্তি হলে একটা বেশি ভাগাভাগি হয়েছে, সেটা মঞ্জুরি করেছে, কার কতটুকু আছে ওটা লেখা থাকে। বিলিবস্ত, একজন বিলিবস্ত করে নিয়ে গেছে, কোনো একটি দলিলে লিপিবদ্ধ নাই। এই বিষয়ে যে করা হয়েছিল, চুক্তি করা হয়েছিল, মঞ্জুরি করা হয়েছিল, এটা লেখা ছিল না, এই কথাটা বলছি। এই মর্মে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হইতে পারে, ওই সাক্ষীকে জিজ্ঞাসা করে। তিনি যদি বলেন ওয়া দলিলে লিপিবদ্ধ আছে, ওয়া দলিলে সাক্ষী এখন বলছে, সাক্ষীকে জিজ্ঞেস করছে, এই যে চুক্তি হয়েছিল, মঞ্জুরি হয়েছিল, আপনারা ভাগ বন্টন করে মাস্টার্স নিয়ে গেলেন, এই সম্পর্কে ওনাকে প্রশ্ন করলে উনি বলছে ওটা দলিলে লিপিবদ্ধ আছে। অথবা দলিলের বিষয়বস্তু সম্পর্কে তিনি যদি বিবৃতি দানের উপক্রম করেন, যে ওই দলিলের মধ্যে উপক্রম করছে, যে ওইখানে তো লেখা ছিল, এটা হলো বলা, যে দলিলে লেখা আছে আর এটা উপক্রম আছে, বলবো। রিজলভে আপনার দেখা হলে কথাটা বলতে চাইছিলাম কিন্তু বলি নেই, আছে না এরকম কথা? উনি বলার উপক্রম করছে। অথবা আমাকে দেখা হয় একজন ইশারা করে হাত উঁচু করতে পারে, তার মানে উনি মুখ দিয়েও কিছু বলতে পারে, উনি বলতে চাচ্ছে, ইশারা করছে মানে উনি বলতে চাচ্ছে। একটা হলো বলছে, আর একটা হলো বলার উপক্রম করছে। আদালত যদি মনে করেন উক্ত দলিল দাখিল করা উচিত, তখন আদালত মনে করবে উক্ত দলিল দাখিল করা উচিত। তবে বিরোধী পক্ষ উক্ত দলিল দাখিল না হওয়া পর্যন্ত যেই ঘটনার ফলে সাক্ষী উপস্থাপনকারী পক্ষ উক্ত দলিলের সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার লাভ করিবেন, তা প্রমাণ না হওয়া পর্যন্ত উপরোক্ত সাক্ষ্যদানের আপত্তি করিতে পারবেন। এখন দেখেন, এই যে দলিল সম্পর্কে যে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন, 63 পাশে দলিল সম্পর্কে যখন আপনি মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার পাবেন, অনুমতি পাবেন, তাহলে মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। 63 পাশে হলে মৌখিক দেওয়া যায়। এইটা আবার 22 দ্বারাই প্রাসঙ্গিক হয়। এখন এই সাক্ষী দিতে এসে কি বলছিল, ওই বিষয়টা
মূল কথা হলো আবার মূলে চলে আসবো। 144 মূলে বলছে সাক্ষী যখন কোনো বিষয় সম্পর্কে চুক্তি মঞ্জুরি এবং অন্য বিধি বিধি ব্যবস্থা সম্পর্কে বক্তব্য দিচ্ছে মৌখিক, কিন্তু ফট করে উনি বলে ফেলছে ওই বিষয়টা ওই দলিলে লেখা ছিল বা ওই কাগজের মধ্যে লেখা ছিল, অথবা উনি দলিল সম্পর্কে কোনো বক্তব্য উনি উপস্থাপন করতে গেছে, যখনই উপস্থাপন করতে গেছে তখন আদালত বলছে ঠিক আছে দলিলটা নিয়ে আসেন। ওই বিরোধী পক্ষ প্রস্তাব দেয় ঠিক আছে দলিলেই আছে, তখন আপনার মুখের কথা কেন শুনবো, আমরা দলিল দ্বারাই প্রমাণ করব। কিন্তু এই ব্যক্তি যে সাক্ষ্য দিচ্ছিল কোনো চুক্তি, কোনো একটা বিষয় সম্পত্তি, কোনো সম্পত্তির ভাগ বন্টনা চুক্তি বা অন্যান্য বিধি ব্যবস্থা করার জন্য উনি সাক্ষী তার সাক্ষ্য প্রদান করতেছিল, করার কোনো এক পর্যায়ে ওই প্রশ্নের উত্তরে উনি বলে ফেলছে কি ওই বিষয়টা দলিলে লেখা ছিল বা ওই বিষয়টা ওই দলিল এই দলিল কতি গেছে আর ধরে ফেলেছে, তাহলে দলিলে আছে দলিল করা ছিল এরকম লেখালেখি ছিল, হ্যাঁ এরকম লেখালেখি ছিল, ঠিক আছে তাহলে দলিল উপস্থাপন করেন, ওই দলিল উপস্থাপন করবেন তারপরে অন্য ফয়সালা যাওয়া যাবে। দলিলই যদি থাকে তখন আপনার মুখের কথা কেন শুনবো, ঠিক আছে। এরপরে চলে যান 145 দ্বারা। 145 বলছে কি পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জিরা। পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জিরাটা কেমন সংক্ষেপে বলে, পূর্ববর্তী লিখিত একটা ফোন আসতে ধর জয়নাল রিসিভ জয়নাল মালা ঢুকতে পারতেছে না, আমাদের 9 জন লোক হয়েছে সম্ভবত ঢুকতে পারতেছে না, যদি এরকম সমস্যা হয় তাহলে আমার কষ্ট হলেও পুরাতন একটা ল্যাপটপ কিনবো, ঠিক আছে। আপনারা দোয়া করেন, আপনাদের নিরাশ হইতে হওয়ার কিছু নাই, হয়তো মানুষের লস আর লাভ হয়, হয়তো আজ লস হলেও কালকে লাভ হবে, এ আমার বিশ্বাস, ঠিক আছে। তারপরে আছে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জিরা। পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জিরা। পূর্ববর্তী লিখিত বিবৃতি কোথায় হয় জানেন? পূর্ববর্তী লিখিত বলতে আপনারা 32 ধারায় পড়ছিলেন, ওই যে মারা যাওয়ার পরে ডাক্তার লিখে গেছে, তারপরে পুলিশের কাছে 100 ফৌজদারি কার্যবিধির 161, 62, 63 যে বিবৃতি দিয়েছেন ওখানে কিন্তু স্বাক্ষর করেন নাই, লিখে আসছেন। এছাড়াও স্বীকৃতি বিষয় মৌখিকভাবে লিখিতভাবে আপনি স্বীকৃতি করে ফেলছেন, একটা কয়েকজনের মাঝে বলছিলেন এই বিষয়টা, তাহলে স্বীকৃতি এই দিল আপনার পূর্ববর্তী, এইটা হচ্ছে আপনার পূর্ববর্তী। আমাদের ক্লাসে লোক যোগদান করতে পারতেছে না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ল্যাপটপে সংগ্রহ করবো কাল শুক্রবার, ঠিক আছে। দেখেন একটু অর্থ দিয়ে পড়তেছেন অথবা অর্থ অনেকে দেওয়ার প্রসেসে আছেন, দিয়ে দেবেন, 200 টাকা আপনার জন্য মহামারী কিছু না, যারা দেন নাই দিয়ে দেবেন, এবং আমি ল্যাপটপ কিনবো এটা আমার একটা আলাদা খরচ আপনাদের জন্য আমি করে দেবো, যদি আপনাদের ফ্রি সার্ভিস করেছিলাম তারপর একটু দিলে পারে কি হবে আমারও হেল্প হবে এবং আপনাদের জন্য কল্যাণকর হবে, ঠিক আছে। যারা দেন নাই দিয়ে দেবেন, 200 টাকা তো বেশি কিছু না। আর আমি ল্যাপটপ নিয়ে আসবেন, দেখবেন এখন যারা পড়বেন তারা নিতান্তই পড়ার উদ্দেশ্যে আছেন, যারা ফি জমা দিয়েছেন অবশ্যই পড়ার উদ্দেশ্যে আছেন, এবং কেউ যেন বিচলিত না আমার কাছে সরে না যান, আমি আপনাদের সহযোগিতা চাই আর আপনারা আমার সহযোগিতা নিয়ে প্রমোশন পান, এই দোয়া করি। এখন এক পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যারা সাক্ষীর কর্তৃক পূর্বে দেওয়া লিখিত বিবৃতি অথবা তৎকর্তৃক পূর্বে দেওয়া বিবৃতি লিপিবদ্ধ হইয়া থাকিলে তাহা যদি তর্কিত বিষয়ের সহিত প্রাসঙ্গিক হয় তবে উক্ত লিপি তাহাকে না দেখাইয়া বা তাহা প্রমাণ না করা তৎসম্পর্কে সেই সাক্ষীকে জেরা করা যাইতে পারে। কি বলতে শুনবেন? পূর্বে যে 161 ধারা আপনি জবানবন্দি পুলিশ অফিসার তলব করার পরে আপনি তারপরে ব্রিফ করছিলেন, এছাড়া আপনি স্বীকৃতি বিষয়ে ব্রিফ করছিলেন অথবা পূর্বে কোনো বিষয়ে আপনি লিখে গেছিলেন, ঠিক আছে। ওই বিচার কার্য করার সময় আপনার ওই লেখাটা আমাদের এই লিখিত জিনিসটা আদালতে লাগবে, কিন্তু পরে যখন সাক্ষী দিতে আইছেন পূর্বে যে ঘটনা সম্পর্কে আপনি বিবৃতিতে লিখে দিয়ে আসছিলেন বা বলে আসছিলেন ওই বিষয় আর পরবর্তী সাক্ষী দানের সময় কথাটা সেম মিলে গেছে, কথাটা খেয়াল করেন। আপনি থানায় যা খেয়াল করেন, থানায় আমরা সবাই অফিসার, থানায় যা আপনি যে সম্পর্কে বলে আসছিলেন ওইটা আর যে বিবৃতি ধরেন যে 32 সময় আমরা যে প্রাসঙ্গিক দেখি মৃত্যু ব্যতীত ওই ডাক্তার লিখে গেছে অথবা স্বীকৃতি বিষয়ে যে বিষয়গুলো লিখে গেছেন বা আপনি যা লিখে গেছেন পরে ওই বিষয়টা আদালতের ফাইলের সাথে আপনার ডকেট হয়েছে, যুক্ত হয়েছে। পরবর্তী আপনি যখন সাক্ষ্য দিতে আইছেন ঠিক পূর্বের লেখা বিবৃতি এবং এই পরে লেখার আপনি যে বক্তব্য দিয়েছেন তা মিলে গেছে, মিলে যাওয়ার কারণে আপনার পূর্বের লেখা দেখানো লাগে নাই, মিলে গেলে আপনাকে জিরা করতে পারছে, এই বিষয় সম্পর্কে আপনাকে কি করছে জিরা করছে, কথাটা সংক্ষেপে না জিরা করছে। কিন্তু আপনি পুলিশের কাছে বলছিলেন, পুলিশের কাছে স্বাক্ষর করে আসেন নাই, আপনি এখানে বলতে পুলিশের কাছে স্বাক্ষর করে নেই, যাই বলছি এখন আদালতে অন্যটা বলবো, এখন আদালতে কি বলছেন অন্য প্রসঙ্গ বলা শুরু করছেন, এখন পূর্বেরটার সাথে বর্তমানটা আপনার মেলতেছে না,
তাহলে পূর্বেরটার সাথে আপনার বৈরিতা প্রদর্শন আছে, তখন আদালত কি করবে, এই আপনার পূর্বের বিবৃতির সাথে পরের বিবৃতি যদি না মেলে তখন আদালত তার বৈরিতা প্রদর্শন করবে। তা কি করবে, বৈরিতা প্রদর্শন করবে। পড়ে দিয়ে শোনেন। 2 নম্বর, এক একটা আইনি এই সাক্ষ্য আইনটা খুব ছোট, খুব মজাদার, প্রশ্ন বেশি না দাম বেশি, এবং বুঝলে খুব মজা পাবে। খেয়াল করেন, যদি অভিপ্রায় করা হয় উক্ত লিপি দ্বারা সাক্ষীর বক্তব্যের বৈরিতা প্রদর্শন হইবে, তবে লিপি প্রমাণ করিবার পূর্বে উহার সেই অংশের দিকে যা বৈরিতা প্রদর্শনের জন্য ব্যবহৃত হইবে সাক্ষীর দৃষ্টি আকর্ষণ করিতে হইবে। এখন কি বলতে শুনবেন, বাংলা, কিন্তু বাংলা করা লাগবে। এইবার বলছে সাক্ষী যে পূর্বে যে জিনিসটা বলে আসছিল পুলিশের কাছে, বা পূর্বে যে স্বীকৃত একটা বলেছিল, অথবা মরার আগে যারা লিখে ফেলাইছিল, এখন যে সে কথাটা বলতেছে বা জনগণের কাছে বলছিল, এখন যে আদালতে সাক্ষ্য দিতে আসে বলছে ওইটার সাথে এটা মেলে নেই। ওই কথার সাথে এই কথা যখনই মেলে নাই পূর্বে, তখন বলছে মিয়া তুমি যে সাক্ষ্য দিলে রিজাল্ট অফিসারের কাছে, এই যে কথাটা বলছিলে না, এরকম দেখালে পরে আমি বলতেছে না তো, ও মিথ্যে কথা তো বলতেছে, আমি এরকম বলি না, আমি স্বাক্ষর করি নাই। কিন্তু আদালত জানে যে পুলিশের কাছে যেটা বলছিলেন আপনার কথা শুনছে, পুলিশ লাগছে, কিন্তু স্বাক্ষর করা নিষেধ। কিন্তু এখন আবার উল্টো পাল্টা এসে বলতেছে, অন্য কথা বলছে, তখন আদালত ওর ওই কথার সাথে এই কথা যখন মেলে নাই তখন বৈরিতা প্রদর্শন করছে, ওইটা বৈরিতা প্রদর্শন করছে এবং সাক্ষীকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনি এই কাজটা ওই কাজের সাথে মেলে নেই। আমার ডিউটি 8টার থেকে, তারপর সাংঘাতা এরপরের দ্বারা 145, তাহলে 2 পার্টি বলবেন রিভিশন করার সুযোগ, কাল পরে যখন স্পেশাল ক্লাস নেব সেদিন রিভিশন করবো। 146 জিরায় আইনসঙ্গত প্রশ্ন করা যাবে। তাহলে জিরায় কয়বার প্রশ্ন করা যায়, পূর্বে একটা ধারায় পড়ে আসছিলাম, জিরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, একটা ধারা পড়ছিলাম না, মনে আছে না, জিরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, জিরায় আইনসঙ্গত প্রশ্ন করা যায়। তাহলে জিরায় 143 ধারায় পড়ছিলাম, 143 জিরায় হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় 143, আর 146 হলো জিরায় আইনসঙ্গত প্রশ্ন করা যায়। প্রশ্ন হচ্ছে জিরায় কোন কোন ধরনের প্রশ্ন করা যায়, তখন জিরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, জিরায় আইনসঙ্গত প্রশ্ন করা যায়। ঠিক আছে, এখন কি ধরনের প্রশ্ন করবেন, জিরায় কি ধরনের আইনসঙ্গত প্রশ্ন করবেন, 3টা প্রশ্ন করা যায়। আসেন সে প্রশ্নগুলো কি শুনি। তার সত্যবাদী পরীক্ষা করবেন, যেটা 1 নম্বর আছে, তার সত্যবাদী পরীক্ষা করবেন। তার সত্যবাদী পরীক্ষা করা যায়, তিনি ভালো না মন্দ খেয়ে তার সত্যবাদী আপনার যেমন মনে হয় ওরকম প্রশ্ন করে নেবেন। তার পরিচয় এবং পদমর্যাদা, দেখুন আমরা সাক্ষী দিতে যাই, আমাদের পরিচয় এবং পদমর্যাদা জানে না, পরিচয় এবং পদমর্যাদা জানে। এবং তার 3 নম্বর বলছে তার চরিত্র, মানে সাক্ষীর চরিত্রের উপর আঘাত করিয়া তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করা যায়। তার মানে সাক্ষীর চরিত্রের উপর আঘাত করে, চরিত্র সম্পর্কে আপনারা পড়ছে কত, 140 না 41 বললাম, টেনশন, 40 চরিত্র সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায়, চরিত্র সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায়। এখন যদি চরিত্রের উপরে আঘাত করিয়া বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চিত সৃষ্টি করা যায়, যদি প্রশ্নের উত্তরে তারা মানে এখন বলছে চরিত্রের উপর আঘাত করছে সাক্ষীর, তাহলে চরিত্রের উপর আঘাত করার পর তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চিততা সৃষ্টি করছে। সাক্ষী যে দিতে আছে গ্রামের সহজ সরল সাদা মানুষ, তার চরিত্রের উপর কি করছে, আঘাত করছে এবং বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করছে, মানে যেটা বিশ্বাসযোগ্য লোক সমাজে বা সাক্ষীর যোগ্য এই সম্পর্কে একটা অযোগ্যতা করে ফেলছে আইনজীবী। ঠিক আছে, এবং যদি প্রশ্নের উত্তর দ্বারা তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ, এবং যে প্রশ্ন করছে খেয়াল করবেন, ওই অ্যাডভোকেট যে প্রশ্ন করছে ওই প্রশ্নের উত্তর করলে পারে উনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অপরাধের সহিত জড়িয়ে পড়ে। তাহলে এই সাক্ষীকে যখন প্রশ্ন করছে, সাক্ষী যদি এই প্রশ্নের উত্তর করে তিনি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ওই অপরাধের সাথে জড়িয়ে পড়ে, সমস্যা নেই। যদিও প্রশ্নের উত্তর দ্বারা তিনি জড়িয়ে পড়তে পারেন অথবা তিনি দণ্ড লাভের যোগ্য সাব্যস্ত হতে পারেন, মানে অপরাধ করলে তো দণ্ড লাভের যোগ্য হয়, তাই না? আমি যদি অপরাধ করে ফেলাই আমার অপরাধের জন্য দণ্ড হবে, এটাই স্বাভাবিক, তাহলে আমি দণ্ড লাভের যোগ্য হওয়ার সম্ভাবনা হইতে পারেন। সাক্ষী দণ্ড লাভের যোগ্য সম্ভাবনা হইতে পারেন, কি জন্য হয়েছে, উনি ওই উত্তর করে ফেলছে, উত্তর করলে হয়তো অপরাধ করছে বা অপরাধের সাথে জড়িত ছিল, এই অপরাধের করছে এবং এই অপরাধের কারণে তিনি দণ্ডিত হতে পারেন। ঠিক আছে, এবং প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে
এটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দণ্ড লাভের যোগ্য হওয়ার সাব্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কথা কয়টা বলেন? সাক্ষীর চরিত্রের উপর আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা যখন নষ্ট করে ফেলেছে, তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চিত সৃষ্টি করে ফেলেছে, তখন এই সাক্ষী যে প্রশ্নের উত্তর করছে, এই উত্তরে উনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সহিত জড়িত হয়ে যেতে পারে, অপরাধের সহিত জড়িত হতে পারে। আপনারা কিন্তু 133 পড়েছিলেন, ভয় পেন না, সাক্ষী কিন্তু জেল জরিমানা হবে না। তারপরে কি বলছে? তিনি দণ্ড লাভের যোগ্য হওয়ার সম্ভাবনা হইতে পারেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দণ্ড লাভের যোগ্য হওয়ার সম্ভাবনা থাকে, থাকুক, সমস্যা নাই। কিন্তু এইভাবে যদি তিনি স্বাক্ষর প্রশ্নের উত্তর করেন, এর জন্য তার মামলা হয় না, এর জন্য তার কোনো অপরাধের অভিযোগে দায়ের করা যায় না। যদি তিনি সত্যই বলেন, সেটা কত পড়ছিলাম? 133 বলছিলাম। সাক্ষীকে যখন প্রশ্ন করা হবে, সাক্ষী যে প্রশ্নের উত্তর কত পর্যন্ত দেখে নেই, মিসিং হতে পারে, ভুল করে 133 না 132। সাক্ষীকে যখন প্রশ্ন করা হবে, সাক্ষীর উত্তর দিতে বাধ্য থাকবে। এই উত্তরে যদি তিনি অপরাধের সাথে জড়িত করেন, তাহলে তার কোনো সমস্যা হয় না, তার কোনো সমস্যা না। কিন্তু ভুলভালে যদি তিনি উত্তর দেন, মিথ্যা উত্তর দিয়ে থাকেন বা সাক্ষ্য দিয়ে পারেন, এর কারণে তার জেল জরিমানা হবে, কারণ তার মিথ্যা সাক্ষ্যের জন্য হবে। কিন্তু সত্য যদি বলেন, সত্য বল, সৎ পথে চল, এটা আছে না উক্তি এরকম। তাহলে আবার আসেন 146 1 নম্বর, 146 মুখস্থ করে ফেলা হবে। জেরায় আইনসঙ্গত প্রশ্ন করা যায়, জেরায় কয়টি প্রশ্ন করা যায়? 2টি প্রশ্ন করা যায়। জেরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, জেরায় আইনসঙ্গত প্রশ্ন করা যায়। আইনসঙ্গত কি কি প্রশ্ন করা যায়? তাকে সত্যবাদী পরীক্ষা করা যায় 1 নম্বর। সাক্ষীকে এগুলো কিন্তু বাইটে রাখবেন। 1 নম্বর, তার সত্যবাদী পরীক্ষা করা যায়। 1 নম্বর, তার সত্যবাদী পরীক্ষা করা যায়। 2 নম্বর, তার পরিচয় মর্যাদা জানা যায়, তার পরিচয় এবং মর্যাদা জানা যায়। নাম্বার 3, তার চরিত্রের প্রতি আঘাত করিয়া তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চিত, তার চরিত্রের প্রতি আঘাত করিয়া বিশ্বাসযোগ্য সম্পর্কে অনিশ্চিত সৃষ্টি করা যায়, যদিও প্রশ্নের উত্তর দ্বারা তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অপরাধের সহিত জড়িত হইতে পারেন, অথবা তিনি দণ্ড লাভের যোগ্য হইতে পারেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার দণ্ড লাভের যোগ্য হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, এইটা সাক্ষী আইন করবে, এতে সমস্যা নাই। কিন্তু এই জেরা করতে যা সাক্ষী যে ভয় পাবে, আর জেল জরিমানা হবে, বাধ্য হইবে। সাক্ষী যখন প্রশ্ন করছেন 147 ধারায় সাক্ষী প্রশ্নের উত্তর দিতে বাধ্য, এখানে এতটুকুই। সাক্ষীকে যখন প্রশ্ন করা হয়েছে, সাক্ষী প্রশ্নের উত্তর দিতে বাধ্য, এই কথাটা খেয়াল করবেন। এখন 48 ধারা পড়লে বুঝবেন এর ব্যাপকতা কতটা বা কতটা সুন্দর, প্রাণানন্দ খেয়াল করবেন। 148 ধারায় যখন প্রশ্ন করা হইবে এবং সাক্ষী যখন উত্তর দিতে বাধ্য, তা আদালত নির্ধারণ করবে। 148, সাক্ষীকে যখন প্রশ্ন করা হবে, সাক্ষী প্রশ্নের উত্তর দেবে কি দেবে না, তা আদালত নির্ধারণ করবে। দেখেন 47 বলছে বাধ্য, 48 কি বলছে? 147 তিনি প্রশ্নের উত্তর দিতে বাধ্য ছিলেন, আর 148 কি বলছে? সাক্ষীকে যখন প্রশ্ন করা হবে, সাক্ষী প্রশ্নের উত্তর দেবে, তা আদালত নির্ধারণ করে দেবেন। মানে সাক্ষী উত্তর দেবে কি দেবে না, তা আদালত নির্ধারণ করবেন। কি কয়টি কারণে করবেন? 3-4 ভাবে করবেন। সাক্ষীকে যখন প্রশ্ন করা হবে, সাক্ষী তার উত্তর দিতে বাধ্য 147। 148, সাক্ষীকে যখন প্রশ্ন করা হবে, সাক্ষী প্রশ্নের উত্তর দেবে, তা আদালত নির্ধারণ করে দেবে। তিনি প্রশ্নের উত্তর করবেন কি করবেন না, সেটা কে নির্ধারণ করবে? আদালত। এই কয় ভাবে করবেন? 4 ভাবে। ব্যাখ্যামূলক পড়াতে পারতেছেন, 8টা বাজে যাচ্ছে তো। 148, সাক্ষীকে যখন প্রশ্ন করা হয়, সাক্ষী তার প্রশ্নের উত্তর দেবেন কিনা 1 নম্বরে পড়বেন। সাক্ষী প্রশ্নের অন্তর্নিহিত দোষারোপ যদি দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত বা মামলার মূল বিষয়ের সাথে যুক্তিযুক্ত হয়, তখন সাক্ষী আদালতে উত্তর দিতে বলবেন। আবার খেয়াল করেন, সাক্ষীকে যখন প্রশ্ন করবে 1 নম্বর 148, সাক্ষীকে যখন প্রশ্ন করা হবে, প্রশ্ন অন্তর্নিহিত দোষারোপ যদি দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় বা মূল বিষয়ের সাথে যুক্তিযুক্ত হয়, তখন আদালত তাকে প্রশ্ন করতে উত্তর দিতে বলবে। আরো দেখেন, সাক্ষীকে যখন প্রশ্ন করা হবে, সাক্ষীর প্রশ্ন যদি আত্মনিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, মূল মামলার সাথে জড়িত হয়, মূল মামলার বিষয় হয় এবং যুক্তিযুক্ত হয়, তখন আদালত তাকে উত্তর দিতে বলবে। সাক্ষী আপনি উত্তর করেন, আপনার আইনজীবী প্রশ্নটা করছে, আপনি সেই প্রশ্নের উত্তর করেন। কি কারণে করবেন? তা আত্মনিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির উপর হয়েছে, মূল মামলার উপরে প্রশ্নটা করছে, ঠিক আছে, এবং এটা যুক্তিযুক্ত, ওই মামলা সংক্রান্ত বিষয় যুক্তিযুক্ত ছিল, তখন আদালত বলছে
ঠিক আছে, আপনি প্রশ্নের উত্তর করেন। এখন আসেন 48-এর 2। যদি প্রশ্নের ওই যে প্রশ্নটা ওই সাক্ষীকে করা হয়েছে, সাক্ষীকে যে প্রশ্ন করা হয়েছে, যদি প্রশ্নের আত্মনিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত না হয়, মূল মামলার সাথে তার কোনো সম্পর্ক না হয়, মূল মামলার বিষয়ের সাথে কোনো মিল না হয়, ঠিক আছে, আদালত তখন এই প্রশ্নকে লাগবে, এই প্রশ্নটা আদালত সাথে লাগবে, কখন লাগবে না, সাথে যখন প্রশ্ন করে এই প্রশ্ন যদি ওই প্রশ্নের আত্মনিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় বলা হয় এবং মূল বিষয়ের সাথে মিল না থাকে, মামলার মূল বিষয়ের সাথে মিল না থাকে, যুক্তিত না হয়, মামলার সাথে যুক্তিযুক্ত না হয়, আদালত তখন বলবে এই প্রশ্নের উত্তর সাক্ষীকে দেওয়া লাগবে না, এই প্রশ্নের উত্তর সাক্ষীকে দেওয়া লাগবে না। এই হলো 2 নম্বর। একবার মিল আছে, একটা হলো মামলার সাথে মিল বা যুক্ত হলে আদালত প্রশ্নের উত্তর দিতে বলবে সাক্ষীকে। আর যখন মিল না থাকে, মামলার সাথে মিল না থাকে, যুক্তিযুক্ত না বা আত্মনিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত না, তখন আদালত বলবে এই উত্তর আপনাকে করা লাগবে না। সাক্ষী কিন্তু অনেক দামি ব্যক্তি, সম্মানী ব্যক্তি, মামলা প্রমাণের বিশাল ভূমিকা রাখে। নাম্বার 3, সাক্ষীর চরিত্রে সাক্ষীর চরিত্রে এই দুইয়ের মধ্যে যদি সাক্ষীর চরিত্র মানে কি বলছে, সাক্ষীর চরিত্রের বিরুদ্ধে যেই দোষারোপ মানে সাক্ষীর চরিত্র সম্পর্কে ই করা যায়, এরাও করা যায়, সাক্ষ্য দেওয়া যায়, কিন্তু এই সাক্ষীর চরিত্রের বিরুদ্ধে যে দোষারোপ তাহা গুরুত্ব, সাক্ষ্যের গুরুত্ব মানে সাক্ষীর গুরুত্ব, এই দুইয়ের মধ্যে বিশাল ডিফারেন্স। মানে সাক্ষীর চরিত্র এক ধরনের আর উনি যে সাক্ষ্য দিচ্ছেন ওর দুইয়ের মধ্যে কোনো মিল নেই, বিপরীতমুখী, 6 নয়, উল্টা পাল্টা বিপরীতমুখী। তখন আদালত বলবে এই বিষয়ে আপনাকে সাক্ষ্য দেওয়া লাগবে না, এই বিষয়ে আপনাকে উত্তর দিতে হবে না। সাক্ষ্য মানে এই সাক্ষীকে বলবে এই বিষয়ে আপনাকে উত্তর করা লাগবে না। তাহলে উত্তর কথায় পেলাম না, 2 আর 4 উত্তর করা লাগলো না, 2 আর 4 উত্তর করা লাগে না, একই উত্তর করা লাগছে। তাহলে সাক্ষীর চরিত্রের বিরুদ্ধে যেই দোষারোপ তাহা গুরুতর বা সাক্ষ্যের গুরুত্ব মানে যিনি সাক্ষ্য দেবেন এই দুইয়ের মধ্যে, তাহলে সাক্ষীর চরিত্র সাক্ষ্য কিন্তু আলাদা। সাক্ষীর একজন ব্যক্তি আর সাক্ষ্য তিনি যা বলেন, এই দুইয়ের মধ্যে যখন বিশাল ডিফারেন্স হবে, পার্থক্য হবে, বিপরীতমুখী হবে, আদালত তখন বলবে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। তাহলে সাক্ষ্যকে যখন প্রশ্ন করছে আর যখন এই দুইয়ের মধ্যে ডিফারেন্স অনেক, তখন বলছে উত্তর দেওয়া লাগবে না। নাম্বার 4, সাক্ষীকে যখন প্রশ্ন করছে, সাক্ষী প্রশ্নের উত্তর না দিয়ে নীরবতা পালন করতেছে। সাক্ষীকে যখন প্রশ্ন করছে, সাক্ষীর প্রশ্নের উত্তর না দিয়ে নীরবতা পালন করতেছে, তখন আদালত ধরে নেছে যে এই প্রশ্নের যদি ওই সাক্ষী উত্তর করে তাহলে এই উত্তরটা ওর বিরুদ্ধে যাবে, এই জন্য নীরবতা আছে। তখন আদালত ধরে নেবে, তখন আদালত কি করে তার বিরুদ্ধে যায় বলে ধরে নেয়, ঠিক আছে। তাহলে আদালত উপযুক্ত বোধ করিলে প্রশ্নের উত্তর দানে সাক্ষীকে স্বীকারোক্তি হইতে অনুমান করিতে পারে সাক্ষী প্রশ্নটির উত্তর দিলে তার বিরুদ্ধে যাবে। দেখছেন সংক্ষেপে বলে, এটা আবার সংক্ষেপে বলছে। তাহলে আমি আবার বলি, সাক্ষীকে যখন আদালত প্রশ্ন করছে বা বিরোধী পক্ষ প্রশ্ন করছে বা কেউ উকিল প্রশ্ন করছে, তখন এই প্রশ্নের উত্তরে উনি নীরবতা। আদালতও কিন্তু প্রশ্ন করে, সাক্ষীকে আদালতও প্রশ্ন করতে পারে, উকিল যেমন আইনজীবীরাও করতে পারে, আদালতও করতে পারে, সামনে দ্বারা পাবেন। তাহলে সাক্ষীকে যখন আদালত প্রশ্ন করছে, এই সাক্ষী তখন নীরবতা পালন করতেছে, তখন সাক্ষী আদালত বুঝে নেছে এই প্রশ্নের উত্তর করলে এই উত্তর তার বিরুদ্ধে যেত। তাহলে এই 48 দ্বারা মূল দ্বারা এখানে 48, 47, 48, 46 এবং 45, 46 এবং 48 দ্বারা কিন্তু মহা গুরুত্বপূর্ণ এবং বিশেষ স্পেশাল ক্লাসে ব্যাপক আলোচনা করব বা ক্ষুদ্রতর করলে প্রশ্ন সহ। তাহলে 147 কি বললেন, সাক্ষীকে যখন প্রশ্ন করা হবে সাক্ষী প্রশ্নের উত্তর দিতে বাধ্য। 148 কেউ বলা হলো সাক্ষীকে আপনি প্রশ্ন করছেন, সাক্ষী প্রশ্নের উত্তর করবে কিনা তা আদালত নির্ধারণ করবে। 1 নাম্বার, সাক্ষীকে আপনি প্রশ্ন করছেন, সাক্ষীর এই প্রশ্নটা আপনার এই মামলা মূল মামলার বিষয় আছে, যুক্তিযুক্ত আছে, তখন আদালত বলছে প্রশ্নের উত্তর করেন। সহজ করে বললাম। তাহলে আপনি সাক্ষীকে সাক্ষীকে যখন প্রশ্ন করা হয়েছে তখন এই প্রশ্নটা মূল মামলার বিষয় আছে এবং যুক্তিযুক্ত হয়েছে এবং দৃঢ় ভিত্তির উপরেই হয়েছে, তখন আদালত বলছে প্রশ্নের উত্তর করেন। নাম্বার 1। নাম্বার 2, সাক্ষীকে যখন প্রশ্ন করা হয়েছে তখন মূল যে মামলা ওই মামলার সাথে প্রশ্নের কোনো মিল নেই এবং এই মামলার সাথে প্রশ্ন যে করছে এর কোনো যুক্তিযুক্ত নেই এবং দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত না, এটাও যখন হয় নাই, আদালত বলছে ঠিক আছে এই প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে না, আপনি চুপ থাকেন, নীরব থাকেন। এখন আসেন
চরিত্রের উপর আঘাত করেছে যখন, বা এর চরিত্র নিয়ে যখন আসছে, সাক্ষীর চরিত্রের বিরুদ্ধে যখন দোষারোপ হয়েছে, চরিত্র খারাপ এই বিষয়ে দোষারোপ হয়েছে, এবং সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, এই দুইয়ের মধ্যে ডিফারেন্স হয়ে গেছে, অনেক মানে অনেক পার্থক্য। তখন কি বলছে আদালত? তখন বলছে এটা আপনার সাক্ষ্য, এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। তাহলে সাক্ষ্যের চরিত্রের দোষারোপ এবং যে বিষয়ে সাক্ষ্য প্রদান হচ্ছিল, এই দুইয়ের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, তখন কি বলছে সাক্ষ্য দেওয়া লাগবে না। এখন আসেন সাইড, আদালত যখন সাক্ষীকে প্রশ্ন করছে, এই সাক্ষী প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে বসে রয়েছে বা নীরবতা পালন করছে, আদালত ধরে না এই প্রশ্নটার উত্তর ওর বিরুদ্ধে যেত। এই সুন্দর একটা ধারা পড়ালাম, মনোযোগ দিয়ে পড়বেন। এবং 149, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাইবে না। যুক্তিসঙ্গত 149, সাক্ষীকে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। অযুক্তি প্রশ্ন আপনি করতে পারেন না। এটা অ্যাডভোকেট, আইনজীবীদের নিষেধ আছে, এরাও সব আইন পড়ে, আইনজীবী, পুলিশ, জজ, ম্যাজিস্ট্রেট সব কিন্তু আইন পড়া। তাহলে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত সাক্ষীকে প্রশ্ন করা যাবে না। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত সাক্ষীকে প্রশ্ন করা যাবে না। উদাহরণ আছে, উদাহরণ অন্যদিন পড়ে নিন বা দেখে নিন, বুঝবেন। এরপরে 150 আর পড়াবো না এই পর্যন্ত। আসসালাম।